দর্শক সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় বিশ্ব ভাবনায় বাংলাদেশ। এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সংবিধান ও আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক, আছেন সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব হুমায়ুন কবির এবং অধ্যাপক সলিমুল্লাহ খান, ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশের। আর মূল আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে এখনকার প্রধান খবরগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি। আগামী সপ্তাহের প্রথম দিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। নির্দলীয় সরকারের দাবি না মেনে তফসিল ঘোষণা হলে সেদিন থেকেই দেশ অচল করে দেওয়ার হুমকি মির্জা ফখরুলের। রোববার সারা দেশে বিক্ষোভ সমাবেশ। পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষার্থীরা। হরতালে কয়েক দফা পেছানোর পর শুক্রবার শেষ হল জেএসসি পরীক্ষা। সাতক্ষীরায় জামাত শিবিরের হাতে আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় ১৭ জন আটক। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্লোজ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য স্থায়ী পে কমিশন ঘোষণা করা হবে রোববার, জানালেন অর্থমন্ত্রী। জি, বলছিলাম যে আমরা আলোচনা করব বিশ্ব ভাবনায় বাংলাদেশ এই বিষয়ে। তো স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আমরা জানি যে মার্কিন কংগ্রেসের যে পররাষ্ট্র বিষয়ক উপকমিটি, সেখানে শুনানিতে যে কথাগুলো এসেছে, যে বলা হচ্ছে যে নৈরাজ্যে বাংলাদেশ, খাদের কিনারে বাংলাদেশ। আসলে কি বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা বা বর্তমান পরিস্থিতি খাদের কিনারে কিনা? আপনার বিশ্লেষণটা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। খাদের কিনারে না হলে সংকটের মধ্যে আছে, এটা তো বলাই যাচ্ছে। এবং এখানে দুটো জিনিস আছে, একটু হচ্ছে যে বাস্তবতা, আর একটা হচ্ছে মানুষ কিভাবে দেখছে। বাস্তবতা হয়তো আমরা মনে করছি যে অতটা খারাপ নয়, অথবা আমরা সমস্যার হয়তো একটা সমাধান খুঁজে পাবো। বাইরে থেকে যারা দেখছেন তাদের কাছে মনে হচ্ছে যে এটা তো একটা সাংঘাতিক খারাপ অবস্থা। তার কারণ হচ্ছে বাইরের লোকেরা আমাদের যে কমপ্লেক্সিটিসগুলো আছে, আমাদের রাজনৈতিক সংস্কৃতি যাকে আমরা বলি, তার আমাদের যে এক ধরনের এটাকে সামনে নিয়ে যাওয়ার যে অভ্যাস বা আহ, কি বলা যায়, এক ধরনের প্র্যাকটিস আছে, সেটার সাথে তারা হয়তো সবসময় অত পরিচিত না, এবং সেই কারণেই তাদের সংখ্যাটা একটু বেশি। তবে নিঃসন্দেহে যে এটা একটা বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে আমরা আছি, এবং সেই অনিশ্চয়তাটা একটা সংকটের দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে, সেই সম্ভাবনা তো আছেই। না, পাশাপাশি আমরা দেখলাম যে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে বলা হয়েছে। তারপর আমরা দেখছি যে ভারতের দৈনিক হিন্দুর এক সম্পাদকীয়তেও আজকে আমরা দেখলাম যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে মানে ভারতের নিজেদের স্বার্থে কোনো পক্ষ অবস্থান না নিয়ে প্রধান দুই দলকে আলোচনা উৎসাহিত করার কথা তারা বলেছে। নিউ ইয়র্ক টাইমসেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সহ বিভিন্ন চাপে পড়তে পারে বাংলাদেশ, সেই সম্পাদকীয় নিশ্চয়ই আপনার নজরে পড়েছে। সেগুলো নিয়ে যদি একটু মন্তব্য করেন। আমি দেখেছি স্যার, নিউ ইয়র্ক টাইমসে এটা দেখেছি, এবং এটাকে আমার কাছে মনে হয় যে এটা একটা কড়া এডিটোরিয়াল। এটা মতামত নয়, এটা একটি পত্রিকার সম্পাদকীয় কাজে, সেই জন্য বিষয়টাকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করার হিন্দু দরকার। নয়াদিল্লিকে বলেছে এই বিষয়ে। এবং নিউ ইয়র্ক টাইমস যেটা মনে করা হয় যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণের পর্যায়ে যথেষ্ট পরিমাণে গুরুত্ব পান, এবং সেই কারণেই সেখানে যে কথাগুলো বলা হয়েছে আপনারা সেটা জানেন ইতিমধ্যে, এখানকার পত্রপত্রিকায়ও এসছে। তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার, এবং এমন কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যেটা সচরাচর কিন্তু আসে না। কাজেই আমি মনে করব যে বিষয়টাকে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। ভারতের দিক থেকে যেটা হিন্দুর আপনি যে সম্পাদকীয়তে যেটা বলা হয়েছে, এই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে, এবং বিশেষ করে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে ভারতের আগ্রহের বিষয়টা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু আলাপ আলোচনা আমাদের এখানে হচ্ছে, এবং এক ধরনের ধারণা জনমনে দানা বাঁধছে যে ভারত হয়তো একটি বিশেষ পক্ষকে সমর্থন করছে, এবং যে আমরা এখন যে ধরনের অবস্থায় অনিশ্চয়তায় আছি, সেই ক্ষেত্রে খুব শর্ট টার্মে মনে হতে পারে এটা একটা লাভজনক ভারতের জন্যই, কিন্তু দীর্ঘমেয়াদে ভারতের জন্য সেটা মঙ্গলজনক নাও হতে পারে। এবং ভারতের মধ্যেও কিন্তু অনেক আছেন যারা চিন্তা করেন যে বাংলাদেশের সাথে সম্পর্কটা গভীর করতে হবে, এখানে কোনো পক্ষ নেওয়াটা
হয়তো খুব বুদ্ধিমানে কাজ হবে না, এবং সেই ধরনের মতামতেরই একটা প্রতিফলন হিন্দুর এডিটোরিয়াল এসছে। তারা যেটা বলতে চেয়েছেন যে বাংলাদেশের বন্ধু হিসাবে বা প্রতিবেশী হিসাবে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখা চাই, এবং বাংলাদেশের জনগণের সাথেই ভারতকে থাকতে হবে, চলতে হবে, তার সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, সেখানে যে ধরনের সরকারই থাকুক। এবং বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই প্রেক্ষাপট থেকে বিবেচনা করলে আমি মনে করি বাংলাদেশের মানুষও তাই প্রত্যাশা করে। ভারত আমাদের প্রতিবেশী, বন্ধু, এবং আমাদের নির্বাচন বা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ার ফলাফল কি হবে সেটা নির্ধারণের ভার বাংলাদেশের জনগণের উপর থাকা উচিত। বন্ধু হিসেবে তারা আমাদেরকে সেই প্রক্রিয়ার ক্ষেত্রে হয়তো সাহায্য করতে পারেন, ফলাফল নির্ধারণ ক্ষেত্রে নয়। আমি শাহজাহান মালিক স্যারের কাছ থেকে আসছি সলিমুল্লাহ স্যারের কাছে, যে ওই যে শুনানিতে কিন্তু বলা হয়েছে মানে অনেকগুলো বিষয়, যেটা হুমায়ুন কবির সাহেব বলছিলেন, সেখানে কয়েকটা জায়গায় বলা হয়েছে যেমন সংখ্যালঘুদের উপর হামলা, মাদ্রাসা শিক্ষা মৌলবাদের মতো যোগাচ্ছে কিনা, এবং বিশেষ করে ট্রাইব্যুনালকে বিরোধী দলের নেতাকর্মীদের শায়েস্তা করার জন্য ব্যবহার করা হচ্ছে, এই বিষয়গুলো এসেছে। ট্রাইব্যুনালকে নিয়ে কিন্তু নিউ ইয়র্ক টাইমসও লিখেছে। কথা এখানে একটা বলে রাখা দরকার, আমিও বোধহয় আমার জীবনে দুইবার এরকম কমিটি, একবার 80-র মাঝামাঝি যখন আমেরিকায় থাকতাম, তখন তোর কমিটি না, তখন এই যে এখন জন ক্যারি সেনেটর ছিলেন বোধহয় ফরেন রিলেশন কমিটিতে, উনি ওই সময় 86 কি 87 সাল, অনেক আগে মনে নাই, ওই এর সাথে কি হচ্ছে, তখন বস্টনে থাকতাম, সে ওই বস্টনেরই মানে ম্যাসাচুসেটসের সেনেটর। তো তখন ওই 30 বছর আগে তো ইন্টারনেট ছিল না বাংলাদেশে কি হচ্ছে জানার জন্য, আর ওই সময় বস্টনে আমরা খুব কয়েকজনই ছিলাম খোঁজ খবর করে। আমি আর তখন চিরাং ইউনিভার্সিটি এক টিচার ছিলেন। তো যেটা বলতে চাচ্ছি, তারপরে এরকম আরেকটাতে বোধহয় 2005 না 6-এ গিয়েছিলাম। পার্থক্যটা হলো আমাদেরও যে সংসদীয় কমিটি আছে, তো সংসদীয় কমিটি, আমাদের সংসদীয় কমিটি কোনো ব্যাপারে নিজেরাই আলোচনা করেন, আর খুব বেশি হলে সংশ্লিষ্ট সরকারের আমলাদের ডেকে জিজ্ঞেস করেন, বাইরের কাউকে জিজ্ঞেস করেন না। আর আমেরিকাতে পার্থক্যটা হলো যে কোনো বিষয় আসলে তারা নিজেদের তো আছেই, নিজের সরকারি লোকজন আছে, সরকারি এক্সপার্ট আছে, কিন্তু তার বাইরেও সংশ্লিষ্ট সবার সাথে কথাবার্তা বলে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। তার মানে ওর ধারাবাহিকতায় এখন এই বাংলাদেশ সম্পর্কে তারা ওই কংগ্রেসের লোকজন, হ্যাঁ বাংলাদেশ সম্পর্কে ওখানে আলী রিয়াজ, মানে ওখানে বাঙালি আছে, আমাদের দেশ সম্পর্কে লেখালেখি করে অধ্যাপক, আর দেশ থেকেও একজন দুজন গেলেন। তো আমি বলছি যে এটা ওদের একটা মানে প্রচলিত প্রথা। আমাদের বোধহয় খালি ওই পঞ্চদশ সংশোধনীর সময় যে সংসদীয় কমিটিটা হয়েছিল, তখন তারা বাইরে থেকে, হ্যাঁ ওটা আমাদের বোধহয় মানে হঠাৎ এক দশকে একবার দুবার হয়, কিন্তু ওদের এটা প্রতিনিয়ত হচ্ছে। হ্যাঁ তখন ওখানে বসে, হ্যাঁ অবশ্যই যে আমাদের যেই ব্যাপারগুলি আমাদের পত্রপত্রিকায় আসছে বা সংবাদে আসছে, যে সংখ্যালঘুদের ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্নভাবেই ক্রমাগতভাবে আক্রমণ হচ্ছে, এটা বুদ্ধিস্ট, হিন্দু, মানে যে কোনো সংখ্যালঘু বা জাতিগত সংখ্যালঘু, তবে এটা ওদের তো একটা উৎকণ্ঠার ব্যাপার হবেই, কারণ যে কোনো প্রত্যেকটা দেশেই সংখ্যালঘু আছে, এবং এখন সারা দুনিয়ার ধারণা হলো যে সংখ্যালঘু আর সংখ্যাগুরু মানে যারা বেশি তারা সব একভাবে থাকবে, কেউ কারো যাতে শিকার না হয়। তো যেখানেই আক্রমণের শিকার হচ্ছে সংখ্যালঘিষ্ঠরা, অবশ্যই এটা সারা দুনিয়ারই একটা মানে এখন একটা কনসার্নের ব্যাপার। আর ওই যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনালের ব্যাপারে এটা তো ধরেন প্রথম থেকে যেটা স্বীকৃত, যে যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনালের কাজের যে সমালোচনাটাই বিশ্বে প্রচার হয়েছে বেশি। এখানে যে কিভাবে কাজ করছে, এটা সরকার এবং ট্রাইব্যুনালের যেটা সবচেয়ে বড় ব্যর্থতা, যে তারা যে কাজ করছে এটা ঠিকমতো তুলে ধরতে পারে নাই। ফলে যারা এর সমালোচনা করছে, এবং অবশ্যই কারা সমালোচনা করছে বলা বাহুল্য, যারা বিরোধী লবিস্টদের কথা বলছেন, হ্যাঁ এবং ওইখানে সরকার এই ফ্রন্টে মোকাবেলা করতে খুবই ব্যর্থ হয়েছে। তো ওই জন্য বাইরে একটা ধারণা জন্মে গেছে যে এটা রাজনৈতিক উদ্দেশ্যে, এটা মানে আসলে যুদ্ধাপরাধীর বিচার না, যুদ্ধাপরাধী বিচারের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করে, এরকম একটা ধারণা হয়েছে। এবং যেহেতু ওই ধারণা হয়েছে, অতএব এটা খুব স্বাভাবিক তারা এটা জানতে বুঝতে চেয়েছে, এবং আমি নিশ্চিত যে যারা ওখানে কথা বলেছেন তারা হয়তো এই ভুল ধারণা মানে ভেঙে দেওয়ার, হ্যাঁ দোষকুটি যে কোনো বিচারেই থাকতে পারে, কিন্তু ঢালাওভাবে এটা যে সমালোচনা হচ্ছে ওইটা কিন্তু এখন আমার মনে হয় বিদেশে এই সমালোচনার ব্যাপারটাই বেশি ফুটে উঠেছে এখন। এটা আমি বলবো যে এটা পক্ষে যারা শক্তি, এটা তাদের ব্যর্থতার কারণেই মানে নেতিবাচক চিত্রটা সারা দুনিয়াতে বেশি প্রকট হয়ে আছে। সলিমুল্লাহ স্যার, আপনার কাছে যাচ্ছে যে এই বিষয়গুলোর সঙ্গে আবার আজকে ইউরোপীয় পার্লামেন্টেরও কিন্তু আমরা পত্রপত্রিকা দেখেছি যে তারা বলেছে আগামী নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ উপায় সম্পন্ন করার তাগিদও দেওয়া হয়েছে। সবাই আসলে বাংলাদেশ নিয়ে ভাবছে বা টেনশনে আছে। দেখেন, প্রথমে আমরা একটা কথা আপনি তুলেছেন যে বাংলাদেশের ব্যাপারে ভারতের একটা বিশেষ আগ্রহ আছে, সেটা আমাদের কাছে কারণ হিসেবে খুব অস্পষ্ট নয়।
কিন্তু একই কথাটা আমরা স্পষ্ট করে বলছি না মার্কিন যুক্তরাষ্ট্র কার প্রতি পক্ষপাত করছে। আমাদের তো একটা উত্তর দিতে হবে। যদি আপনি বিশেষ একটি দলের প্রতি, ভারতের পক্ষপাত থেকে বিশেষ কোন দলের প্রতি, মানে হয়তো বিশেষ কোন দলের প্রতি তাদের আগ্রহ থাকতে পারে, অর্থাৎ তারা এখানে কোন দল না থাকলে সেটাকে উস্কে দেওয়ার কাজ করছেন কিনা সেটাও দেখা যেতে পারে। যেমন ধরেন, এত সহজেই আমাদের এখানে সংকট নেই তা আমি বলছি না, একটা অনিশ্চয়তা আছে, সংকট আছে, এবং সত্যি এটাকে আমাদের পুরনো বাংলা শব্দে বলে একটা ফাঁড়া আছে, আমাদের বিপদ। আপনি খাত বলেছেন, কিন্তু এই খাতকে অনেক সময় আরও কাছে এগিয়ে আনার জন্য চেষ্টা করছেন কিনা। শুধু মার্কিন সেনেটে যা বলছে তা নয়, আমাদের দেশেও বিশেষ করে দু একটি পত্রিকা আমি দেখছি পক্ষপাতমূলক আচরণ করছে। তারা চান যে, তারা পরিষ্কার করে বলছেন 10 বছর বা আরও দীর্ঘকালীন অন্তর্বর্তীকালীন সরকার দরকার। মানে এটা হবে, ভবিষ্যৎবাণীর মধ্যে তাদের উইশফুল থিঙ্কিং, তাদের ইচ্ছা এবং স্বাদ বাসনা প্রকাশ পায়। আমি বলছি এইখানে সংকটকে বাড়িয়ে দেখার একটা চেষ্টা হচ্ছে কিনা। আর এ তো অল্পেই প্রথমেই নিষেধাজ্ঞা আরোপের চিন্তা। যেমন ধরুন, ইরানের উপর দীর্ঘদিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, এখন ইরানের সাথে পরমাণু বিষয়ে আলোচনা হচ্ছে। স্বয়ং প্রেসিডেন্ট বারাক ওবামা সেনেটরদের অনুরোধ করেছেন যে আপনারা নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা বলবেন না, কারণ আমরা একটা সমাধানের চেষ্টা করছি। বাংলাদেশে এমন সংকট কি ঘনীভূত হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সেখানে ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে, যে কারণে তারা নিষেধাজ্ঞা পর্যন্ত আরোপ করতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে, নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় প্রসঙ্গে একটা কথা বলেছেন। মার্কিন দেশের একটা ঐতিহ্য হচ্ছে, এটা বিলেতেও আছে, পত্রপত্রিকা কোন সরকারকে ভোট দেবে, কোন প্রেসিডেন্টকে ভোট দেবে সেটা আগে থেকে এন্ডোর্স করে। তারা কোন মেয়রকে ভোট দেবে সেটাও এন্ডোর্স করে, এবং মাঝে মাঝে সিনেটরদেরকেও তারা এন্ডোর্স করেন। আমাদের দেশে সেই ঐতিহ্য নেই। আমাদের দেশে একটা নিরপেক্ষতার ভান আছে। আমি যে বিখ্যাত পত্রিকার কথা বলছি, সেই পত্রিকা এই ভানটা করে, নিরপেক্ষতার ভান করে। এবং আমি এই জন্যই বলছি, সাধু সাবধান, আমাদের চিন্তা করা উচিত। সংকটটাকে বাড়াচ্ছে, আর আমাদের দেশ থেকে বিশেষজ্ঞ বলে যাদের নিয়ে যাওয়া হচ্ছে, আমরা প্রথমে মনে করি যেহেতু আমার একটা অধ্যাপকের পদ আছে, আমার একটা বড় আকারে জাতিসংঘে ধরেন আমার রিপ্রেজেন্টেশনের অভিজ্ঞতা আছে, সুতরাং আমি নিরপেক্ষ। এটা ঠিক নয়। আমি বলছি না যে তিনি যা বলছেন তা ভুল বলছেন, কিন্তু নিরপেক্ষতার ভানটি সরিয়ে যদি তিনিও নিজের পক্ষপাত স্পষ্ট করেন যে আমি আসলে দীর্ঘমেয়াদী একটা অন্তর্বর্তীকালীন সরকার চাই। এখন এই সংকটের যারা নায়ক নায়িকা আমাদের এখানে, যারা সংকটের তৈরি করছেন, তাদেরও দায় দায়িত্ব আছে। তারা এমন কিছু করছেন মনে হয় যাতে ওদের উদ্দেশ্য, যারা তারা এমনিতে আশা করছিলেন, সেটা সফল হয়। যেমন তত্ত্বাবধায়ক সরকার শুধু তত্ত্বাবধায়ক সরকারের জন্যই পছন্দ করতেন এমন একটা পার্টি আছে। এটা বিএনপিও নয়, এটা আওয়ামী লীগও নয়। তো এবং তারা চাচ্ছেন যে যেন কোনো রকমের সমঝোতা না হয়, অর্থাৎ যে কোনো কারণেই। উভয় দলের মধ্যে কিছু কিছু লোক আমরা জানি যারা চায় না যে নির্বাচনটা হোক, এবং তারা চায় যে এমন একটা সরকার আসুক যেটা অনির্বাচিত সরকার থাকতে পারে। আসলে বাংলাদেশের বিরোধটা হচ্ছে এখানেই। এখন আমার আশঙ্কার কথাই বলি, হয়তো ওই দলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব আছে, এবং এত এগিয়ে এসে হিন্দু যে কথাটা বলেছে ভারতে, সেটার মধ্যে একটা সেন্স আছে। ভারত কেন বাংলাদেশের এই দল বা ওই দলের পক্ষপাত করবে? তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রপত্রিকাগুলোই বলুক মার্কিন যুক্তরাষ্ট্র কোনো এই বা সেই দলের পক্ষপাত করবে। তারা কেন তৃতীয় পক্ষের পক্ষপাত করবে? এটা তো অশ্লীলভাবে সত্য যে ডক্টর ইউনূসের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষপাত করছে। ইউনূসের উপর অত্যাচারকে, তাহলে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ নয়? ডক্টর ইউনূসের বিষয়টা এসছে, গ্রামীণ ব্যাংকের আসবে। এখন ধরেন ট্রাইব্যুনালের কথা সেখানে আসছে, সংখ্যালঘুদের হামলার কথা আসছে। অর্থাৎ এখানে তারা গোলে হরিবোল দেওয়া যেটাকে বলে, সংখ্যালঘুদের উপর হামলাটা কারা করছে, এই বিষয়টা একটা তদন্ত হওয়া দরকার। এই বিষয়ে যদি আগে ওসমানিয়া সাম্রাজ্যের ভিতরে হস্তক্ষেপ করতেন রুশ সাম্রাজ্য, ইউরোপীয়রা করতেন, এবং অনুরূপভাবে রুশ সাম্রাজ্যের মুসলমানদের অবসরমুখে ওসমানিয়া সাম্রাজ্য হস্তক্ষেপ করতেন, এটা প্রাচীন নীতি। তো এইখানে যদি মনে করেন যে বাংলাদেশের খ্রিস্টানদের উপর অত্যাচার হচ্ছে, এই ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহ প্রকাশ করবেন, আপনি তা না করতে পারবেন না। এমনকি আজকে মানবাধিকারের যুগে যে কোনো দেশেই যে কোনো সংখ্যালঘুর ব্যাপারে আগ্রহ প্রকাশের অধিকার আন্তর্জাতিক সংগঠনগুলোর আছে, এটা আমরা জানি। কিন্তু সেইখানেও যদি পক্ষপাতের একটা বিশেষ ধরন থাকে, আপনি লঘুকে গুরু, গুরুকে লঘু করেন, তাহলে সেটাও আমরা পক্ষপাতের একটা আচরণ বলবো। যেমন বাংলাদেশের ট্রাইব্যুনাল নিয়ে এত কথা হচ্ছে, এই ধরনের ট্রাইব্যুনাল অন্য বাংলাদেশ কথা বলতে পারবে না। কিন্তু সংখ্যালঘুদের উপর হামলাটা করছে কারা, এই বিষয়ে একটা তদন্ত হোক তাহলে আন্তর্জাতিকভাবে। সেটা না করে প্রথমেই বাংলাদেশের সংকট তিনটা এখন। একটা হচ্ছে নির্বাচন, একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা, এবং তাতে বর্তমান প্রশ্ন হচ্ছে সরকারের বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে তিনি যেটাকে বলছেন আমি নির্বাচনকালীন সরকার বা সর্বদলীয় সরকার, সেটা বৈধ কি অবৈধ, এই প্রশ্ন যদি হয় তাহলে কোনো প্রশ্নই থাকে না, এটা বৈধই। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই জায়গাতে এতে শান্তি আসবে কিনা, মাঝে মাঝে রাজনৈতিক আপোষের প্রশ্ন আসে। এইটার জন্য একটি বিদেশি রাষ্ট্র কি বাংলাদেশে বলতে পারবে যে আমি তোমার উপর নিষেধাজ্ঞা আরোপ করব? আমি এটাকে মনে করি এটা হচ্ছে বৃহৎ শক্তির অপব্যবহার। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন স্যার, আমরা একটু দর্শকের প্রশ্নটি জেনে নিই। দর্শক কে আছেন সঙ্গে, আপনার প্রশ্নটি করুন পরিচয় দিয়ে।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওয়ালাইকুম সেলিমউদ্দিন আসসালাম। চট্টগ্রাম থেকে বলতেছি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, প্রত্যেক 5 বছর পর পর পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশকে নিয়ে যেভাবে আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়, এটা কি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক নয়? ধন্যবাদ। আমি আবার হুমায়ুন কবির আপনার কাছে যাব, যে পাশাপাশি আপনি কিন্তু বলেছেন যে মানে অভ্যন্তরীণ শক্তির সক্রিয়তাও প্রত্যাশা করেছেন, যে এই শক্তির সক্রিয়তাটা কিভাবে আপনি দেখতে চাচ্ছেন? এটা ধন্যবাদ। আমি একটু প্রশ্নের জবাব দিতে চাই। আমি আমাদের দর্শক বন্ধুর সাথে একেবারেই একমত, যেটা আমাদের জন্য খুব একটা সুখকর বিষয় নয়। আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাস করছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ইচ্ছা প্রকাশের সুযোগ থাকবে, জনগণের চয়েস বা প্রেফারেন্স যেটা থাকবে সেটা তারা প্রকাশ করবেন নির্বাচনের মধ্য দিয়ে। এটাই কিন্তু প্রত্যাশিত। এটা নিয়ে যখন বিতর্ক সৃষ্টি হয়, এটা নিয়ে যখন মনে হয় এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে, তখন কিন্তু সেটা আমাদের জন্য খুব একটা ভালো নয়, এবং আমাদের জাতি হিসাবেও আমাদের বাইরে খুব একটা ভালো উপস্থাপন আমরা বা উপস্থাপনা এর মধ্য দিয়ে আমরা পাই না। আর যেটা আপনি বললেন যে আসলে ডক্টর সলিমুল্লাহ খানের কথার রেফারেন্স ধরে বলি, যে উনি যেটা বলছেন যে হ্যাঁ, বাংলাদেশ নিয়ে বহু দেশেরই বহু ধরনের বিবেচনা থাকতেই পারে, কিন্তু আমি যে জায়গাটাকে বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের প্রত্যাশার প্রতি আমরা মনোযোগী হচ্ছি কিনা। আজকে বাইরে থেকে যে কথাগুলো শুনছি, আপনি নিউ ইয়র্ক টাইমসে যেটা দেখছেন, হিন্দুতে যেটা এসছে, হিয়ারিংয়ে কংগ্রেসের এশিয়া প্যাসিফিক সাব কমিটিতে যে বিষয় আলোচনা হচ্ছে, এই বিষয়গুলো কি বাংলাদেশে আমরা আলোচনা করছি না? আমরা তো বাংলাদেশে একই জিনিস আলোচনা করছি। প্রতিনিয়ত আলোচনা এখন হচ্ছে। আমরা যখন বলি তখন তো কেউ এটা নিয়ে বড় ধরনের নিউজ হয়তো হয় না, হয় বাট হয়তো আমরা ওইভাবে আলোচনা করি না। তো বাইরের কথাটা হলেই আমরা সেটাকে আলোচনার মধ্যে আনছি। কাজে আমি মনে করি যে আত্মসম্মান সম্পন্ন জাতি হিসেবে আমাদের যেটা মনোযোগী হওয়া দরকার, আমাদের জনগণ কি বলছে, এবং আমাদের জনগণ যদি ভালো কাজ করে তার প্রশংসা তো আমরা বাইরে পাই। বাইরে জাতিসংঘ থেকে আসেন, আজকেও তো পত্রিকা আছে, আমরা খাদ্যে একটা স্বাস্থ্য খাতে একটা চমৎকার অর্জন করেছি, সেটা তো সারা বিশ্বব্যাপী একটা আমরা প্রশংসা পাচ্ছি। তো ভালো কাজ করলে তো আমরা পাচ্ছি। কাজে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন কাজটা করছি এবং আমাদের জনগণের প্রত্যাশাটা কি। সেটা যদি আমরা ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমরা পৃথিবীতে যেভাবে মানুষ দেখার দরকার সেভাবে দেখবে। বাংলাদেশের অনেক ভালো অর্জন আছে, সেগুলো নিয়ে বিশ্ব পরিমণ্ডলে আলোচনা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের অনেক দৃষ্টান্তমূলক কাজ পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি রেপ্লিকেটেড হচ্ছে। তো কাজেই আমরা তো বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, কারোর দয়ায় তো আমরা সেটা করিনি, এবং আমাদের সাথে আমাদের সহযোগী ছিল, আমাদের বিরুদ্ধেও ছিল। অনেক শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সেই কাজটা বড় অর্জনটা করিনি। তখন আমরা করতে পারলে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সামনে নিয়ে যেতে পারলে আমরা সেই ভালো কাজটা কেন করতে পারবো না? আজকে তো বাংলাদেশ, এটা সত্যি কথা যে আমরা যে কোনো বিচারেই একটা কাজ, যেটাকে বলা হয় যে একটা উত্তরণের একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এবং আমার কাছে যেটা মনে হয় এখন আমাদের অর্থনীতি এবং সমাজ যে জায়গায় এসছে, আমরা ঠিক রাজনীতিটাকে ওই জায়গায় আনতে পারিনি, এবং সেই জন্যই রাজনৈতিক প্রক্রিয়াটা একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। এবং আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ কিন্তু এখন সেটা দেখতে চায় না। বাংলাদেশের মানুষ দেখতে চায় অর্থনীতিতে যেভাবে এগিয়ে গেছি, সমাজে যেভাবে এগিয়ে গেছি, একইভাবে যেন রাজনীতি আমাদের এই প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করে। এবং সেটা করতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা দরকার, জনগণকে তাদের সিদ্ধান্ত গ্রহণের সুযোগটা দেওয়া দরকার। আমার ধারণা আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আমি একটু যোগ করতে চাই যে অভ্যন্তরীণ ব্যাপার বলতে কি বোঝায়। আমরা বলি না কোনো রাষ্ট্র অপর রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। আমাদের দেশে আমাদের সমস্যা নেই তা আমি বলছি না, আছে। আমাদের নির্বাচন নিয়ে একটা অচলাবস্থা আসছে, যেহেতু সবচেয়ে বড় বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করছে না এখনো পর্যন্ত। এটা কি অভ্যন্তরীণ ব্যাপার না বাইরের ব্যাপার? ধরেন যদি এটা অভ্যন্তরীণ ব্যাপার হয়, কথায় কথায় অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশের হস্তক্ষেপকে আহ্বান করা, এটা কি ন্যায়সঙ্গত? আর যে বিদেশিরাও শক্তি আছে বলেই কথায় কথায় কোনো রকমের ভূমিকা ছাড়াই আমি হস্তক্ষেপ কিন্তু করতে যাচ্ছি, নিষেধাজ্ঞা দেওয়া মানে কি এটাকে হস্তক্ষেপ নয়? আমি চাই আমাদের সংকটটা এমন কি হয়েছে আপনাকে হস্তক্ষেপ করার ঘোষণা আগে থেকে দিতে হবে। তাহলে এইটা কোন ধরনের ন্যায় হলো? আমাদের প্রশংসা তারা করছেন, অর্থাৎ আমাদের নিন্দাও তারা করবেন, সেটা আমরা আশা করি। কিন্তু যে কোনো নিন্দা করা এবং হস্তক্ষেপ করার একটা ধরনের মধ্যে পার্থক্য কি নেই? হস্তক্ষেপ করা মানে কি? নিষেধাজ্ঞা, বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা, এটা তো একটা মেজর হস্তক্ষেপ। তাহলে আমি বলছি সেই বিষয়ে আমরা কোন, আপনার বিষয়কে আজকে বিশ্বভাবনায় বাংলাদেশ, আমাদের দেশে 5 বছর পর পর সংকট দেখা দেয়। 5 বছর পর পর, আমাদের দেশে তো বহুদিন সংকট, সামরিক শাসন ছিল, সেটাকে সংকট ছিল না? সেটাকে লজ্জার ছিল না? যারা আবার সামরিক শাসন ডেকে আনছে প্রকাশ্যে, সেটাতে লজ্জা পাই না আমরা? আর আমরা যদি বিদেশিরা আমাদের নিন্দা করে তাতে লজ্জা পাবো শুধু? আমার কথা হচ্ছে বিদেশের যেটা বলছে এটা বিদেশিদের জন্য লজ্জার বিষয় হওয়া উচিত ছিল।
5 বছর পর পর আমাদের সংকট দেখা দেয়, সেটা খুবই লজ্জার, আমি স্বীকার করি। কিন্তু কোনো সংকট ছাড়াও যে সংকট তৈরি করার চেষ্টা করে, এটা তো কোনো লজ্জার হয় না? এই যে ডক্টর ইউনূসের বয়স পার হয়ে গেল, সেইখানে আদালতে গেলেন আমাদের আইনজীবীরা, সেটা তো আমি লজ্জার মনে করি। কোনো কেসই ছিল না প্রাইমা ফেসি, আমাদের বড় আইনজীবীরা জাননি, আমি কি সেটাকে লজ্জার বলবো না? এটা তার অধিকার। আমি বলছি কি, আমাদের তো তর্ক বিতর্ক করার, আলোচনা করার অধিকার আছে, সেটাতে কেন লোকে হস্তক্ষেপ করবে? আমি এটা কোনো মাথাও বুঝি না, আগেও বুঝি না। যে আমি একটু সাজু মালিক স্যারের কাছ থেকে আসি, যে আমরা ওই যে স্যার যেটা বলছিলেন যে আমাদের নিজেদের ঘরের বিষয়ে অন্যদের এই খবরদারি করার বিষয়, কিন্তু আমরা দেখলাম যে আমাদের রাজনীতির একটা স্থবির অবস্থা ছিল কিছুদিন, হ্যাঁ, কি হচ্ছে কি হচ্ছে না। যেই নিশা দেশায় আসলেন, আসার পর আমরা অনেকগুলি পরিবর্তন বা একটু নড়ে চড়ে বসতে দেখলাম রাজনীতিকে, যে প্রধানমন্ত্রী বঙ্গভবনে গেলেন, বিরোধী দলের নেত্রী গেলেন, তারপর সরকার নির্বাচনকারী সরকার গঠন হলো, অনেক কিছু হলো, প্রজ্ঞাপন হলো, সবকিছু হলো। তো এই যে নিশা দেশে আসার আগেই এগুলো কিন্তু ঘটেনি। এর মধ্যে আবার তফসিলের একটা তারিখ পেলাম, হ্যাঁ, আবার বলা হচ্ছে যে আলোচনার দরজা এখনো খোলা, হ্যাঁ, এই বিভিন্ন বিষয় নিশ্চয়ই আপনিও দেখেছেন বিষয়গুলো। না, এখন নিশা দেশাইয়ের এই সফরের সাথে এগুলি কি একই সূত্রে গাঁথা? মানে আসার পর থেকে অনেকদিন স্থবিরতা ছিল, আমরা আলোচনা করেছি। আমার মনে হয় যে এটা অনেকটা কাকতালীয় ভাবে মানে উনি জাপান হয়েছে থেকে আসলেন ভারত এবং যুক্তরাষ্ট্রের, মানে না, তো মানে ওইটা অনেকটা মানে আচ্ছা, আপনি কাকতালীয় না, আমি বলছি না যে আমি জানি না, কিন্তু হ্যাঁ, এরা এসে এদের সাথে আমারও 2-4 বার হুমায়ুন কবির সাথে নিশ্চয়ই অনেকবার কথা হয়েছে। উনি দুই নেত্রীর সঙ্গে বসেছেন, হ্যাঁ, বসেছেন। আমার মনে হয় সঙ্গে বসেছেন। এখন আমাদের নেতৃত্ব যদি অতটা হীনমন্যতায় ভোগেন যে ওই দেশের এসে একজন কিছু বলে গেলেন, ফলে সবাই দৌড়াদৌড়ি করা শুরু করলো, সেটা হলে খুবই দুঃখ। আপনি তো দেখেছেন যে মদিনার বাসায় নাগরিকদের পক্ষ থেকে অনেকে দেখা করেছেন, তার সঙ্গে দেখা করেছেন। এটা আমি বললাম যে ওই একই প্রক্রিয়াতে তারা জানার চেষ্টা করেন। আমি যেটা বলছি, আমাদের কোনো আলাপ আলোচনা হয় না বলে কেউ কিছু, সবাই মনে করে যে সব নিজে জানে, তো যে জানার জন্য যে অন্য লোককে জিজ্ঞেস করতে হবে বা বুঝতে হবে, তো ওইটা ওই যে আগে ওই টরেন্টো ফার্নান্ডেজ ওই জাতিসংঘের 2বারই এসেছিল, 4-5 জন, মানে যে ওই সিভিল সমাজের সাথে যে 5-10 জনের ডেকেছিল, আমি 2টা গিয়েছিলাম। ওদের হলো যে ওরা বলছে আমাদের আমরা জেনে এসছি, মানে নিউ ইয়র্ক থেকে আসছি, তোমাদের দেশ সম্পর্কে আমরা এই জানি, মিলে নেই। হ্যাঁ, এখন তোমরা কি মনে করো যে আমাদের জানাটা ঠিক আছে কিনা। এবং সেটা বলছে নেতৃত্বের সাথে কথা বলবো, বলার আগে যাতে তোমাদের দেশে যেটা হচ্ছে বেফাস কিছু না বলে ফেলে। ঠিক ওইভাবে বলে নাই, বাট ওরা যেটা বলে যে এটা জেনে আসছে এখন, মানে আর এখানে তোমাদের কি সংকট আছে কি সেটা জানার, আমি তাকে এখন এটা হয় কি দেখবেন কিভাবে, মানে আমার যেমন একদিন কয়েকদিন আগে একজন বড় নেতার সাথে খুব ঝগড়া লেগে গেল, কি একটা বলেছিলাম, তুমি মানে আমাকে হঠাৎ বলে ফেলেন যদি মিথ্যা কথা বলো। আমিও খুব রেগে গেলাম যে মানে আপনার রাজনীতিতে আছেন, মিথ্যা কথা বলেন, এই জন্য মনে করেন যে অন্য সবাই মিথ্যা কথা বলছে। রাজনীতিবিদরা মানে হোসেন মোহাম্মদ এরশাদ সকালবেলা একটা কথা বলছে, বিকালবেলা একটা করছে, যে রাজনীতিতে অহরই আপনারা এইসব কথা বলছেন, শেষ কথা বলে কিছু নাই, শেষ কথা বলে কিছু নাই। হ্যাঁ, কিন্তু এটা তো সাধারণ লোকে শেষ কথা বলে আছে। তো ওই অর্থে এখন আমরা যেহেতু ওরা যেটা জানতে আসছে বা বুঝতে আসছে, এটা আমি একটা হতে পারে যে আমি খুবই ষড়যন্ত্র মন নিয়ে দেখতে পারি, হ্যাঁ, আমাদের দেশকে তারা ক্ষতি করার জন্য ওত পেতে আছে, মানে আসলেই। কিন্তু এটা আমার মনে হয় স্পেশালি আমেরিকার মতো দেশের জন্য অর্থনীতি, আমি সবসময় মনে করি যে, আমি সবসময় একটা উদাহরণ দিই যে বাংলাদেশে সারা বছরে নতুন গাড়ি বিক্রি হয় এখন 3 থেকে 3,500। এটা হলো 3,500 নতুন গাড়ির একটা অর্থনীতি। এখন আমি যদি মনে করে থাকি যে টয়োটা কোম্পানি সারা দুনিয়ায় জানি না কত 3 কোটি গাড়ি হয়তো বিক্রি হয় প্রতি বছর, কারণ টয়োটা কোম্পানি বড় সাহেব বাংলাদেশ সম্পর্কে ঘুম নাই, এখানে একটা 3,000 গাড়ির বাজার, ওখানে কি হচ্ছে, তার যদি ঘুম না থাকে সেই দেশ সম্পর্কে ঘুম থাকবে না যেখানে অন্তত 3 লক্ষ গাড়ি বিক্রি হচ্ছে, তাই তো? তো ওই জন্য এখন আমার ওই অর্থে মানে মোটামুটি যে আমরা এখন আমাদের খুব আমরা একটু অন্য দূরে সরে যাচ্ছে। এবার কয়েকদিন আগে খুব ঘটা করে আমরা করলাম যে 10,000 মেগাওয়াট ওই যে বিদ্যুৎ প্রোডাকশন হয়েছে। হ্যাঁ, আমি যদি কদিন আগে দেখছিলাম দিল্লির বিদ্যুৎ লাগে 10,000 মেগাওয়াটের বেশি, আমাদের 10,000 মেগাওয়াট করে 6,000 মেগাওয়াট প্রোডাকশন হচ্ছে। মহা হুলস্থুলিতে ইন্ডিয়ার রাজধানীতে ওদের 10,000 মেগাওয়াটের বেশি লাগে। অতএব ওই স্কেলটা আমরা অনেক সময় ভুলে যাই যে দুনিয়া ওকে বহির্বিশ্ব বলছে। আমার সবসময় ধারণা যে দুনিয়ার আমাদের নিয়ে খুব বেশি মাথা ব্যথা নাই, কারণ দুনিয়ার স্কেল আমরা খুব মানে নিজেকে আমরা ছোট করে বলছি না, কিন্তু বাস্তবতার খাতিরে 3,000 ওই অঙ্কে আমি কোথায়, ওই অঙ্কে, হ্যাঁ, ওই মানে 3,000 গাড়ির ইকোনমি, 10,000 মেগাওয়াট, যেটা আমেরিকার যে কোনো ছোটখাটো শহরেই 10,000 মেগাওয়াটের ইলেকট্রিসিটি লাগবে। তো ওই জন্য ঠিক আছে, আলাপ আলোচনাগুলি আমি ওই অর্থে দেখি যে ঠিক আছে আমাদের এই দেশে যাতে একটা ক্রাইসিস না হয়, একটা সংকট না হয়। কারণ যে কোনো আমার প্রতিবেশীর বাসায় যদি 2 ভাই
বা বোন মিলে সাংঘাতিক মারামারি লেগে যায়। আমি প্রতিবেশী হিসাবে তো আমি ওখানে একটু, ভাই কি হয়েছে, তোমরা কেন ভাই বোন মিলে মারামারি করছো, যদি মুরব্বী আমাকে ডাকবে, আমি ওখানে যাতে মারামারি না হয় চেষ্টা করবো। আমি এটা অনেক দেখি ভাবে সহজাত, কিন্তু হ্যাঁ অনেক ক্ষেত্রে অবশ্যই স্বার্থ আছে, অনেক ক্ষেত্রেই স্বার্থ আছে। ভারতের স্বার্থটা আমি যতটা বুঝি, সত্য হোক মিথ্যা হোক, তাদের একটা ধারণা হলো, নাম বলি যদি বিএনপি আসে জামাত নিয়ে, তাহলে হয়তো এখানে একটা মানে জঙ্গিবাদী আস্তানা হলে ওদের ভারতের যেসব জায়গায় ওদের আভ্যন্তরীণ জঙ্গিবাদের সমস্যা আছে, তাহলে আমাদের এখানে কোনো জঙ্গিবাদী কোনো দল যদি সরকারের থাকে, তাহলে হয়তো ভারতের ওদেরকে সাহায্য করতে পারে, ভারতে একটা অশান্তি সৃষ্টি করতে পারে। এই জন্য স্বাভাবিকভাবে আমি অন্তত বুঝি যা ওই দৃষ্টিভঙ্গি থেকেও ভারত মানে এমন কোনো ইসলামী দল চায় না, প্লাস তাদের একটা ভয় আছে যে ওই পাকিস্তানের মানে ইসলামী জঙ্গিবাদীদের সাথে মিলেমিশে আমাদের এখানে যেটা আস্তানা হয়, ভারতের নিরাপত্তার জন্য এটা হুমকি স্বরূপ। ওই জন্য ভারতের নর্মাল প্রেফারেন্স হলো এমন দল ক্ষমতায় না আসা যারা এই জঙ্গিবাদের সাথে সম্পর্ক বেশি, এবং সত্যি হোক মিথ্যা হোক ওরা মনে করে যে বিএনপি জামাতের অ্যালায়েন্সে এখানে মানে জঙ্গিবাদী দৃষ্টিতে তাদের জন্য একটা বড় সমস্যা করবে। এই জন্য আই থিঙ্ক এই পজিশনটা তো ভারতের ক্লিয়ার, এটা তো আর বলার কিছু নাই। আমি এবার সলিমুল্লাহ স্যারের কাছে আসছে যে এই দর কষাকষি কি শেষ হলো কিনা আপনার কাছে কি মনে হচ্ছে? কারণ আমরা দেখলাম যে প্রজ্ঞা মানে নির্বাচন করে সরকারের একটা মন্ত্রী পরিষদের মন্ত্রিসভার নাম আমরা দেখলাম, কিন্তু প্রজ্ঞাপন জারি করতেও দেখলাম বেশ দেরি হলো। সবকিছু মিলে কি আপনার মনে হচ্ছে যে এখনো এই প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে ভিতরের দর কষাকষিটা আর কতদিন চলবে? একটা তফসিলও দেওয়ার একটা শোনা যাচ্ছে যে সোম মঙ্গলবারের মধ্যে হয়তো হয়ে যাবে আগামী এটা তো সপ্তাহে। আমরা যেটা আশঙ্কা করছি যে অবরোধ বা আরো কঠোর কর্মসূচি আসবে কিনা সেটা তার সাথে জড়িত, কিন্তু স্বাধীন মালিক সাহেব যেটা বলছিলেন সেটা একটু মন্তব্য করা দরকার বলে মনে করি আমি, যে আমাদের দেশ ছোট হতে পারে, এ বিষয়ে বিদেশিদের আগ্রহ শুধুমাত্র তার কয়টা গাড়ি বিক্রি করে তাতে সীমিত করলে কিন্তু সাংঘাতিক আমরা অন্ধতার পরিচয় দেব। যেমন দুদিন আগে আমি এক বক্তৃতা শুনলাম, পাকিস্তানি লেখক লন্ডনে থাকেন যে তারিক আলী, জি, তাই। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল কি 1975 সনে শেখ মুজিবের হত্যাকাণ্ডে মার্কিন দেশের ভূমিকা সম্পর্কে আপনার বক্তব্য কি? তো উনি এমন বললেন যে উনি কিছু জানেন না, বলে আপনারা ল্যারি লিপসুজের বইয়ের জন্য অপেক্ষা করেন, সেখানে উনি বিষয়ে অনুসন্ধান করছেন। কিন্তু সম্পূর্ণ দায়িত্ববোধ করে বললেন কি শেখ মুজিবের মৃত্যুর জন্য শেখ মুজিব নিজেই দায়ী, এটা উনি বললেন। ইনাকে আগে আমরা বামপন্থী লেখক হিসেবে জানতাম, ইনি একজন পাঞ্জাবি এবং একজন বামপন্থী হিসেবে বিখ্যাত। এই জন্য উনি বলছেন বাংলাদেশের ব্যাপারে যেন আমার কোনো আগ্রহই নেই। আচ্ছা, এখন যারা জানেন ক্ষুদ্র দেশ, তো বলতে পারে যে বাংলাদেশের জনৈক শাসককে হত্যার ব্যাপারে আমরা কোনো মানে আগ্রহ প্রকাশ করব। এই জন্য বলছি যে কি আমাদের মান শুধুমাত্র সংখ্যা দিয়ে দেখলে চলবে না, গুণগত ব্যাপার আছে আর কি। একটা দেশের যেটা কাছে, উনি শেষে যেটা বলেছেন, আমার পাশের দেশে কি হচ্ছে সেটা আমার নিরাপত্তার সাথে জড়িত অবশ্যই। এখন দুনিয়ার যে কোনো দেশে যাই ঘটুক না কেন, মার্কিন দেশ বলেন আমার ন্যাশনাল সিকিউরিটি জড়িত তাতে, এটা বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। কারণ ব্যাপারটাকে শুধুমাত্র আমি গাড়ি কিংবা টাকার মাপে দেখব না, ব্যাপারটা দেখবে বাংলাদেশের পাশে চীন আছে, বাংলাদেশের পাশে ভারত আছে, মিয়ানমার আছে। হ্যাঁ, এগুলি মানে ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ, মার্কিন দেশের জন্য সমান নয়, আমি বলবো আরো বেশি গুরুত্বপূর্ণ। এই কথাগুলি ভাবলে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে, বাংলাদেশের শান্তির ব্যাপারে তাদের আগ্রহ থাকাটাকে স্বাভাবিক এবং আমি লেজিটিমেট মনে করি। কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, যখন তাদের আমরা বলি ন্যায্য আগ্রহ থাকবে। যুদ্ধে দুটা কনসেপ্ট আছে, জাস্ট ওয়ার এন্ড আনজাস্ট ওয়ার, ন্যায় যুদ্ধ এবং অন্যায় যুদ্ধ। হস্তক্ষেপের মাত্রার মধ্যে ন্যায় এবং অন্যায় আছে। আমি বলছি এখনই যে যারা বলছে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে, এগুলো অতি আগ্রহ কিন্তু চোরের লক্ষণ, এইটুকু আমি বলছিলাম। এখন বলি আমাদের দায়িত্বটা কি। আমাদের এখানে একটা সমঝোতামূলক নির্বাচন না হওয়ার কারণেই, আমরা বলবো হতে না পারার কারণেই 2007 সনের 11ই জানুয়ারির ঘটনা ঘটেছিল, এটা আমরা জানি। তখন তারা নির্বাচন ঘোষণা করেছিল 22 জানুয়ারি, 11 জানুয়ারি আমরা দেখেছি নির্বাচন বন্ধ হয়ে গেল। এরপরে 2 বছর পরে আমাদের আবার নির্বাচনের জন্য অপেক্ষা করতে হলো। সেরকম একটা পরিস্থিতির পুনরাবৃত্তি হবে কিনা, এটা তো আশঙ্কার কথা। আমার মনে হয় পুনরাবৃত্তির কারণ যেমন আছে, পুনরাবৃত্তি না হওয়ার কারণও আছে। আমাদের সামাজিক অর্থনৈতিক অবস্থায় বেশ পরিবর্তন হয়েছে, কিন্তু তারপরে আমরা আশা করব যে আমরা একটা সমঝোতামূলক নির্বাচনের দিকে যেতে পারি, তাহলে শান্তি হবে। এখন একতরফা নির্বাচন হওয়া মানে নির্বাচন না হওয়া। কাজে নির্বাচন হবে কিনা বলতে আমরা সবসময় বোঝাচ্ছি সমঝোতামূলক নির্বাচন হবে কিনা। এখন একতরফা নির্বাচন হওয়ার পর 1 বছর পরে আবার নির্বাচন করতে হবে, 6 মাস পরে আবার নির্বাচন করতে হবে, সেটা দেশে শান্তি আনবে না। এখন আমাদের অর্থনৈতিক উন্নতির জন্য এবং সামাজিক উন্নতির জন্য শান্তি দরকার। সেই দিক থেকে বলবো আগামী যে আপনি বলছেন যে দর কষাকষি শেষ হয়েছে কিনা, দর কষাকষিটা কি নিয়ে আমরা জানি বিএনপির মধ্যে অনেকে নির্বাচন করতে চান। জি, আজকে ইকোনমিস্টের প্রতিবেদনে তাই বলেছে যে বিএনপির অধিকাংশ নেতা নির্বাচন অংশ নিতে ব্যাকুল। হ্যাঁ, আর বিএনপিকে বিপ্লবী দল নয়, বিএনপিকে বিপ্লবী দল বানানোর চেষ্টা বিএনপির ভিতরে দু একটি মহল করছেন।
এবং তার উপরে জামাতের চাপ আছে এবং বিএনপির ভিতরে কয়েকটা অতি বিপ্লবী উপচক্র আছে যারা মনে করছে যে বিএনপিকে দিয়ে একটা বিপ্লব করানো যাবে। আমার প্রশ্ন হচ্ছে বিপ্লবটা করে তারপরে কি করবেন? এটা যদি দুটো কথা পরিষ্কার বলা যায়। আমরা বলো গণতন্ত্রের সাথে ফ্যাসিবাদের পার্থক্য হচ্ছে এখানে, গণতন্ত্র জনগণকে তার অধিকার দেয়, আর ফ্যাসিবাদ শুধু তাকে এক্সপ্রেশন দেয়, অধিকার দেয় না। অর্থাৎ বিপ্লবের ভাবটা দিবেন, বিপ্লবের মর্মবস্তু কিছুই দেবেন না, শুধু বিপ্লবী মানুষকে বলবেন আপনার রাস্তায় নামতে হবে, শুধু গাড়ি পোড়ালে হবে না। এইগুলি হচ্ছে শূন্য গর্ব আলংকারিক কথা। যে কাজটা হচ্ছে কোনো দলই রাজনৈতিক দায়িত্ব না নিয়ে এই আপনার বাস পোড়াতে পারে না। আমি দেখলাম যে বিএনপির যে বিপ্লবী আনা সেটা হচ্ছে বাস ভাঙা এবং আগুন দেওয়ার মধ্যে। হয়তো এটা ভবিষ্যতে আরো হত্যাকাণ্ডে রূপান্তরিত হবে, কিন্তু তাতে যেটা হবে সেটা হচ্ছে কি দেশের তথাকথিত তৃতীয় শক্তির ক্ষমতায় আসার পথটাই সবল হবে। এখন যার এই বিষয়ে উদ্বেগ বেশি, অর্থাৎ যে দেশের শান্তি চায়, ওই যে একটা ওই যে বাচ্চার গল্প আছে না, কাজের গল্প, 2 মা গিয়েছিল এক বাচ্চা নিয়ে, তো কাজী সাহেব বলেছিলেন বাচ্চাটাকে আমি কাটি, তখন প্রকৃত মা বাচ্চাটাকে দিয়ে চলে গেছিলেন। এখন সকলে আশা করছি কথায় কথা বলছে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করলে সব সমস্যার সমাধান হয়, তাহলে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করলে সমস্যা থাকেই না, তাহলে নেগোসিয়েশনের দরকার নাই। অর্থাৎ আপনি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করাতে বাধ্য যদি করতে পারেন তাহলে তার কোনো সমস্যা থাকে না। তো এখন প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেন, তারপর প্রধানমন্ত্রী হবে কে? তাহলে আবার তো আপনি 11ই জানুয়ারি অ্যাভয়েড করবেন কি করে? না, আমি যে আবার মনে করি স্যার কাছে যে এখানে প্রধানমন্ত্রী হবে কি এই প্রশ্ন রেখেছেন সলিমুল্লাহ স্যার। এখানে যে আমাদের বিরোধী দলের নেত্রী গিয়েছিল বা সর্বোচ্চ রাষ্ট্রপতির কি অভিভাবক হিসাবে কি দায়িত্ব পালন করার বিষয়টা আছে? রাষ্ট্রপতির আমাদের যে এখন শাসনতান্ত্রিক কাঠামো আছে তাতে রাষ্ট্রপতির খুব কিছু করবার আছে বলে মনে হয় না, এবং সেই ব্যাপারে আমার জি, ধারণা স্বাধীন মালিক স্যার হয়তো আমরা বলবেন। ডক্টর স্বাধীন মালিকের কাছেও আর একটু বিস্তারিত শুনতে পারবো। কিন্তু একটা উনি রাষ্ট্রের অভিভাবক, সেই হিসাবে একটা নৈতিক অবস্থান তার কিন্তু আছে, হ্যাঁ, সেটাই। এবং সেই নৈতিক অবস্থানটাকে তিনি ব্যবহার করতে পারেন। এখন সেটা করবার কতটা জায়গা আছে সেটা তিনি জানেন। কিন্তু আমরা রাষ্ট্রের নাগরিক হিসাবে তার কাছে প্রত্যাশা করতে পারি যে তিনি যেটুকুই স্কোপ তার আছে বা যেটুকুই ক্ষমতা শাসনতান্ত্রিক কাঠামোর মধ্যে ওনার আছে, এবং একজন মানে রাষ্ট্রের অভিভাবক হিসাবে ওনার যেটুকু নৈতিক অধিকার আছে সেটাকে তিনি ব্যবহার করে দু দলকে আলোচনায় নিয়ে এসে যদি একটা শান্তিপূর্ণ নির্বাচন তিনি করতে পারেন, তাহলে আমরা তাকে মনে রাখবো তার এই অবদানের জন্য। এটা তার কাছে আমরা প্রত্যাশা করতে পারি। এখন সেটা করতে পারবেন কিনা, পারিপার্শ্বিক অবস্থা কথাটা আছে, যাদেরকে আহ্বান করবেন তারা শুনবেন কিনা, সেগুলো কিন্তু এখানে এখনো মানে ইম্পন্ডারেবল যেটাকে আমরা বলি, আমরা এখনো জানি না তার কি হবে। তো সেই প্রেক্ষাপট থেকে আমরা প্রত্যাশা করে যাচ্ছি। এবং ডক্টর সলিমুল্লাহ খান যেটা বললেন যে আসলে যারা পক্ষ আছেন, পক্ষ বিপক্ষ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে, তাদের কি রকম ধারণা সেটাও কিন্তু একটা এখানে উপাদান হিসাবে থাকছে। কারণ আপনি ডক্টর স্বাধীন মালিককে প্রশ্নটা করেছিলেন যে, এবং উনি সঠিকই যথার্থই বলেছেন যে এটা একটা কোইন্সিডেন্স হতে পারে। এখানে নিশাত দেশাই এসছেন, তার আশার ফল হিসাবে ঘটেছে বিষয়গুলো, এটা মনে করা না। আমি অন্তত মনে করি যে ঘটনা পর্যবেক্ষক হিসাবে যেটা আমার কাছে মনে হয়েছে, এর সাথে কোনোটার সাথে কোনোটার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক থাকলে ঠিক বিপরীত ধারাতেই হয়তো জিনিসটা ইভলভ করতে পারত, কিন্তু সেটা হয়নি। তার অর্থ হচ্ছে যে আমরা আমাদের আভ্যন্তরীণভাবে যে সিদ্ধান্ত নিচ্ছি সেভাবেই আমরা যাচ্ছি, এবং সেটাই এখন পর্যন্ত নিয়ামক হিসাবে কাজ করছে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অনুরোধ করেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অনুরোধ করেছেন, বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ এখানে এসছেন, কারো কথাই তো আমার মনে হয় না যে আমাদের আভ্যন্তরীণ প্রক্রিয়াকে কোনোভাবে প্রভাবান্বিত করতে পেরেছে বলে। কাজে এখনও আভ্যন্তরীণ চিন্তাভাবনা এবং আভ্যন্তরীণ স্ট্র্যাটেজি দিয়ে আমরা আমাদের নিজস্ব ধারাতেই আমরা এগিয়ে যাচ্ছি। যে স্বাধীন মালিক স্যারের কাছে হচ্ছে যে বিষয়টা বলা হলো যে রাষ্ট্রপতির অভিভাবক হিসেবে আসলে কাজ করার শুধু কি নৈতিক দিক দিয়ে করার উনি করবেন, না আইনের কোনো এটা তো আইনি তার কোনো সেভাবে কোনো ক্ষমতা নাই, দেওয়া হয় না, এটা তো আমরা সবাই জানি স্পষ্ট। আর এখন নৈতিক দিকে হলে কি ওইভাবে যদি আমি চিন্তা করি, আমাদের জানি না, মনে আছে আমারও ঠিক সবসময় মনে, মাহমুদুল্লাহ, ওই 73-74-এ মাহমুদুল্লাহ সাহেবের মতো একজন আমাদের রাষ্ট্রপতি ছিল, যিনি শেষ পর্যন্ত বোধহয় উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন। আর তারপরে ধরুন শেষ ইয়াজউদ্দিন সাহেবও ঠিক খুব সম্মানের সাথে বা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। আবার অন্যদিকে জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের মতো রাষ্ট্রপতি ছিলেন। তো আমাদের ভালো মন্দ মানে শক্তিশালী রাষ্ট্রপতিও এই একই কাঠামোর মধ্যে মানে তো এখন রাষ্ট্রপতির, হ্যাঁ, ওই নৈতিক যে মোরাল অথরিটি, যে নৈতিক কর্তৃত্ব,
মানে এখন এখন বা তার তো ব্যক্তিত্ব দিয়ে ব্যক্তিত্ব যতটুকু দিয়ে করা হ্যাঁ, মানে যায়। একটা তো হতেই পারে যে উনি দেশের ধরেন দেশের তো সংকটের অনস্বীকার্য রাজনীতির বাইরেও অনেকেই তার বঙ্গভবনে দাওয়াত দিয়ে কথা বলতে পারেন। এই কথা যে প্রাক্তন প্রধান বিচারপতিকে দাওয়াত দিতে পারেন, আমি আইনের লোক প্রথমেই বলবো যে বড় বড় আইনজীবীদের দাওয়াত দিতে পারেন, বা আমাদের বড় শিক্ষাবিদদের, ব্যবসায়ী নেতাদের উনি তো এক দাওয়াত দিয়ে সিরিজ অফ একটা সংলাপ ওখানেও, হ্যাঁ মানে কি করা উচিত কি, ওখান থেকেও তো রাষ্ট্রপতিকে নিজে বলার দরকার নেই, বাট ওনার ওখানে যে সবাই গিয়ে যে আলোচনা করবে, আলোচনায় যে ওইটাও তো একটা সংলাপের পক্ষে, সমঝোতার পক্ষে চাপ তৈরি করবে, যে বঙ্গভবনে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একই কথা বলছে। তখন কথা হলো যে এটা উনি করবেন কি না, আমার মনে হয় না, বিকজ ওনার ট্র্যাক রেকর্ডে এখন পর্যন্ত ওই ধরনের সাহসী ভূমিকা আমি আশা করি না। খুব খোলাখুলিভাবে বললাম, বাট আমি এটা আশা করি না। তার কারণ হলো, কারণটাও বলি, ধরুন বিচারপতি শামসুদ্দিন সাহেবের সাথে তার যে একটা ইয়ে হয়েছিল, যে শামসুদ্দিন সাহেব তাকে স্পিকার হিসেবে দেশদ্রোহী বললেন, মামলা হলো, অনেক কিছুই হলো। তো তারপরে আবার উনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে সেই শামসুদ্দিন সাহেবকেই মানে শপথ বাক্য পাঠ করালেন। একটা আমি ওটা আমার কাছে খুব লেগেছে যে অস্থায়ী রাষ্ট্রপতি, ঠিক আছে, শামসুদ্দিন সাহেবকে ওইটাও অনেক ডিঙিয়ে, মানে 40 নাম্বার থেকে ডিঙিয়ে, 40 না 42 নাম্বার থেকে ডিঙিয়ে, তো ওইখানে উনি যেটা মানে একটা শক্ত অবস্থান যখন দেখাতে পারেন নাই, ওটা ওই তুলনায় একটা খুব ছোট ব্যাপার ছিল এই দেশের কিন্তু সংকটের এই ব্যাপারে, সংকটে এসে এই সংকটের তুলনায়। তা করলে খুব ভালো, কিন্তু এখন সময়ও তো প্র্যাকটিক্যালি 1 সপ্তাহ 2 সপ্তাহ, মানে প্রধান বিরোধী দলের নেত্রী দেখা করার পরে তো 3-4 দিন কেটে গেল, আর নির্বাচনের ব্যাপারে সমাধান করতে হলে আর 1 সপ্তাহ। এখন হ্যাঁ, এই যে যেহেতু কোনো উদ্যোগ আজকে দেখছি না আর নির্বাচন কি। কমিশন হ্যাঁ। থেকে তফসিলের কথা বলা এটা হচ্ছে। একটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা একটা সাংবিধানিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছি। যেমন আলী রিয়াজ সাহেব ওয়াশিংটনে সিনেটের পররাষ্ট্র বিষয়ক উপকমিটিতে সাক্ষ্য দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে 3টি সমস্যা হতে পারে, তার মধ্যে তৃতীয়টা হলো যে নির্বাচন পিছিয়ে দেওয়া যেতে পারে কিনা। হ্যাঁ, ওটাও তাহলে একটা সেটা, ওনার হ্যাঁ, বক্তব্যে আছে, ওটা জি। যদি ওনার বক্তব্য হয় তাহলে তো আমরা আরেকটা সাংবিধানিক সংকটে পড়বো। 24শে জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। আমি বলছি না যে এটা অসম্ভব, কিন্তু সেটা আরেকটা সংকটের সূচনা, যে এই সরকারের মেয়াদ প্রলম্বিত হচ্ছে অথবা এই সংসদের মেয়াদ প্রলম্বিত হচ্ছে, সেটা নতুন শূন্যতা তৈরি করবে। তাহলে এই আগামী প্রায় 2 মাসের মতো সময়ের মধ্যে, তফসিল ঘোষণার পর 45 দিনের মধ্যে যদি নির্বাচন ধরি, তাহলে আমাদের আর সময় নাই। ঘড়ির কাঁটা এখন একেবারে 12টার কাছাকাছি চলে যাচ্ছে। তো এইটার থেকে অব্যাহতি পাওয়ার একটাই পদ্ধতি, এটাকে আমরা সবাই, সমঝোতা সবসময় নৈতিক। অর্থাৎ এটা এখানে ঠিক কেউ বাধ্য করে কেউ কাউ করতে পারবে না। মানে বাধ্য করে করতে হলে বর্তমানে মানে প্রধানমন্ত্রী হচ্ছে বেস্ট ক্যান্ডিডেট নতুন সরকারের প্রধান থাকার, মানে অন্তর্বর্তীকালীন, বা কারণ আরেকটা সর্বজন সম্মত উপদেষ্টা বা প্রধানমন্ত্রী পাওয়ার সম্ভাবনা আমাদের নেই। যখন তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা ছিল গতবার, তখন আমরা রাষ্ট্রপতিকেই শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা করতে দেখেছি, এবং তাতে ফল হয়েছে কি হিতে বিপরীত। তার মানে বর্তমান রাষ্ট্রপতি অতটুকু ক্ষমতা নেই, যেহেতু সংবিধান সেটাকে সীমিত করেছে, কিন্তু তিনি তার মোরাল অথরিটি, নৈতিক তার যে উদাহরণ, সেটা স্থাপন করতেই পারেন। সমস্যাটা হচ্ছে সেটা হবে কিনা। আমি যে শেষ পর্যন্ত রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে কাজ করেন, এটা ঠিক নয়। অনেক সময় রাজনীতিবিদরা জানেন না কোনটাতে তাদের সত্যিকারের স্বার্থ। এটা প্ল্যাটোর রিপাবলিকের শুরুতে সক্রেটিস এই উপদেশটা দিচ্ছিলেন, আপনি যে মনে করছেন যে এটা আপনার স্বার্থ, কিন্তু আসলে এটা আপনার স্বার্থ না হইতে পারে। এটা পারসেপশন এবং রিয়েলিটি আলাদা হইতে পারে। এই জন্য আমি বলছি যে বর্তমানে যে দুই দলের মধ্যেই দ্বন্দ্বটা চলছে, দুই জোটের মধ্যে চলছে, তাদের উভয়ের জন্য ক্ষতিকর হবে যে তৃতীয় শক্তি আসবে। আমি জেনারেল এরশাদের কথাকে মাঝে মাঝে গাইড হিসেবে ব্যবহার করি। এরশাদ সাহেব বলছিলেন কি, আমি নির্বাচনে তো সবাই না আসলে আমি যাব না। উনি এখন বলে কি আমি কি অপরাধ করেছি এসেই, ওরা না আসলে আমি কি করব। উনি এখন আরেকটা কথা বলেছেন, কেন নির্বাচন আসছে জানেন? তৃতীয় শক্তির উত্থান ঠেকাবার জন্য। আমার ধারণা তৃতীয় শক্তির উত্থান স্বাগত করার জন্য উনি করেছেন নির্বাচন, কে জানে, সেই বিপদের ব্যাপার আছে। না, এই যে সর্বদলীয় মন্ত্রিসভা হলো, এই যে হোসেন মোহাম্মদ এরশাদ সম্পর্কে বলা হলো, এই যে আসলে এই যে এখন যেটা হলো যে এই মন্ত্রিসভা কাজ করার পাশাপাশি আমরা এই যে দেখতে পাচ্ছি যে কালকে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মির্জা ফখরুল সাহেবকে, ভারপ্রাপ্ত মহাসচিবকে, যে আপনারা আলোচনা করতে আসেন, এবং সেখানে আবার উনি বলেছেন যে ডাকলে যাব। তা পাশাপাশি দুইটা দিক তো একসঙ্গে চলছে। ওদিকে সর্বদলীয় মন্ত্রিসভা হচ্ছে বা নির্বাচনকালীন মন্ত্রিসভা হচ্ছে, আবার বলা হচ্ছে যে হ্যাঁ আলোচনার দরজা খোলা। আবার আজকে আবার যাকে আহ্বান করা হলো যে আসেন আলোচনায়, তিনি আবার বললেন যে তফসিল হলে দেশ অচল করে দেওয়া হবে। আমরা আসলেই কনফিউজ বলতে পারে, মানে এটা এমন একটা অবস্থা। আমার যেটা মনে হয়, হ্যাঁ মানে ওই সংলাপ সবাই আমরা চাচ্ছি, হওয়া উচিত সবাই বলছি, কিন্তু এটা অনেক যে মিয়া বিবি রাজি কে আগারেগা কাজীর মতো অবস্থা, আমরা চাচ্ছি, কিন্তু আসল যারা প্লেয়ার
তাদের অ্যাকচুয়ালি মানে আমার মনে হয় না যে এখন স্পষ্ট যে সংলাপের ব্যাপারে তাদের কোনো সিরিয়াস অবস্থান আছে। থাকলে এইসব মানে কে কাকে বলল, আজ সকালে বললো না বিকালে বললো, উনি আমাকে মানে লাল টেলিফোনে বললেন না নীল এখন তো বলা টেলিফোনে হচ্ছে বললেন, যে এখন সাধারণ সম্পাদক বা মহাসচিব পর্যায়ে আলোচনা হবে, এখন আর হ্যাঁ, কিন্তু ওই শীর্ষ যে মানে হচ্ছে না, হবে না, মানে আশরাফ সাহেব কদিন আগে বললে আমি দুইবার ফোন করে পাই নাই, পাইনি, হ্যাঁ। এটা তো একটা মানে দুইবার ফোন করে পাই নাই, কাউকে পেতে চাইলে কি আর এই ফখরুল সাহেব বলেছেন যে পাইনি, এবং আচ্ছা যাই হোক, হ্যাঁ মানে জি, আমি- হ্যাঁ, হ্যাঁ, আর- আমি যেটা বলতে চাচ্ছি যে এখন এই জি, আমরা আমার ফোন আসেনি, মানে হ্যাঁ। তুচ্ছ ব্যাপার নিয়ে কথা হচ্ছে, তাই তো, ফোন করে পাচ্ছি না বা ফোন করে পেলাম না, সকালে বললাম বিকালে পেলাম না, এইসব। তার মানে আমি এগুলিকে আমি দেখছি যে তাদের আসলে সংলাপ করে সংলাপে বসার তাদের এই মুহূর্তে যেই হোক রাজনৈতিক আপনার কাছে কি বিবেচনায় মনে হোক, হচ্ছে এরকম যে দুই পক্ষই কোন একটা সময়ের জন্য অপেক্ষা করছে যে ওই সময়টা আসুক, তারপর আমরা ছাড় দিব, বা কোনো মানে কালক্ষেপণ না, হচ্ছে না, কিনা? এখন আর সেরকম ছাড়, কিছু হচ্ছে এখন কিনা? আর ছাড় দেওয়ার সময় নেই, ছাড় দেওয়ার সুযোগ নাই। মানে এখন কথা এখন বিএনপি যদি বলেন আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না, এই সরকারের অধীনে নির্বাচন করব, তাহলে ওটা যেটা রাজনৈতিক পরাজয় বা রাজনৈতিক আত্মহত্যার সামিল হবে। তখন আর নির্বাচনে গিয়ে এখন আমরা সবাই মনে করছে তারা হয়তো ভোটের হিসাবে আগিয়ে আছে, কিন্তু ওইটা একদিনে ধস নেমে যাবে। আর ঠিক একইভাবে যদি এখন প্রধানমন্ত্রী যদি বলেন না মানে এটা ইয়ের খাতিরে, মানে ভালো নির্বাচনের খাতিরে আমি পদ থেকে সরে দাঁড়ালাম, বা কালকে তত্ত্বাবধায়ক বিল পার্লামেন্টে পাশ করা, এটা আমি আগেও বলেছি, এটার জন্য বিএনপি যে বিজয় মিছিল করবে, বিএনপির ওই বিজয় মিছিল ভোট কেন্দ্র পর্যন্ত চলে থাকবে, মানে যে পৌঁছে যাবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, রাজনৈতিকভাবে এখন দুই দলই যে অবস্থানে চলে আসছে, ছাড় দেওয়া মানে কিন্তু নির্বাচনের আগে হার স্বীকার করে নেওয়া বা অনেকটা রাজনৈতিক আত্মহত্যার সামিল হবে। তো এই জন্য আমার মনে হয় না যে এখন আর ছাড় দেওয়ার, মানে আমার দৃষ্টিতে ওই সময়টাও চলে গেছে, ওই বলতে সময়টাও চাচ্ছেন। চলে গেছে, সুযোগও চলে গেছে। হ্যাঁ, তাও ঠিক আছে, আমরা একটা মিরাকেল মানে একটা আশ্চর্যজনক কিছুর জন্য আশা সবসময় আমরা করতে পারি, স্যার, কারণ আপনি কি একটা বিরাট কিছু না, আশা আমি করছেন? মনে করি যে এখানে একটা আমাদের পথ আছে। সমঝোতা যদি করতে চাই, আমরা জানি আন্তর্জাতিক চুক্তি করার সময় যখন আমরা মানে রাষ্ট্রের প্রধানদের পর্যায়ে যখন আপনি একটা আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছবেন, তখন প্রটোকল ঠিক করা যায়, অন্যান্য করা যায়। এখন মূল বক্তব্য হচ্ছে, যেমন প্রধানমন্ত্রী যদি সরে দাঁড়াতে রাজি হন, প্রধানমন্ত্রী কোন এক বক্তৃতায় বলেছেন আমি শান্তি চাই, প্রধানমন্ত্রী চাই না, এটা হ্যাঁ, উনি ওই যে সহিংসতার সম্পর্কে বক্তৃতার জন্য ভালো, আমার কথা কিন্তু কাজের জন্য এটা ভালো ফর্মুলা নয়। বরঞ্চ যদি আমরা সমঝোতা চাই, আমি বলছি এখানে তৃতীয় পক্ষ শক্তি এত প্রবল যে আমি ব্যক্তিগতভাবে কিন্তু আশাবাদী না, আমি সমঝোতা হবে বলে মনে করছি না। কিন্তু তবু আশার বিরুদ্ধেও তো আশা করতে হয়, সেই জন্য বলছি এটা এভাবে সম্ভবত হতে পারতো, এখনো সে সম্ভাবনা দূরীভূত হয়নি। দুজনে মিলে আমি কথা শেষ করে দিলাম যে এই যে হতে পারে যে যদি বিএনপি যদি কিছুটা নরম হয় তাহলে সংবোধন হতে পারে, তাহলে কারো পরাজয় বা বিজয় মিছিলের দরকার নেই, তার যে শর্তগুলো সে আদায় করে নিতে পারে শুধু ওই শর্তটা ছাড়া আমাদের প্রধানমন্ত্রী হবে। আপনি কি কোনো মন্তব্য করতে চাচ্ছেন? আমি সংক্ষেপে যেটা বলবো, আসলে যে কোনো সমস্যার সমাধানের জন্য যেটা দরকার সেটা পারস্পরিক আস্থার বিষয়টা দরকার। আমার ধারণা এখানে আস্থার এখনো ঘাটতি আছে। তবে আমার শেষ কথা যেটা বলবো, সেটা সদিচ্ছা থাকলে সমস্যার সমাধান এখনো সম্ভব। এখনকার যে শাসনতান্ত্রিক কাঠামো আছে তার ভেতরেও একটা সমাধান আপনাদের খুঁজে তিনজনকে পাওয়া ধন্যবাদ, সম্ভব। এবং যারা ছিলেন আজকের এই বিশ্ব ভাবনায় বাংলাদেশী আলোচনার সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। শুভরাত্রি।